তখন দেখলাম যে সব ভাঙাচোরা মুখ এবং এরকম কথা হচ্ছে যে নেতাজি থাকলে এটা হতো না। মুসলিম লীগের কিছু ভলান্টিয়ার এসে হঠাৎ রাত্রিবেলায় ভোর রাত্রে আল্লাহ আকবর বলে এবং 14ই আগস্ট আমাদের স্কুলে কিছু মুসলিম লীগের লোক এসে মটকা ফাটিয়ে আমরা পাকিস্তান দিবস পালন করলাম ওখানে। নভেম্বর মাসে ভোরবেলা আমরা গ্রামের মুসলমান মাঝিদেরই নৌকোতে আমরা ভেসে পড়লাম নদীতে। এ নদী সে নদী করে মানিকগঞ্জ বলে একটি জায়গায় এসে মানিকগঞ্জ থেকে ঘোড়ার গাড়িতে আরিচা ঘাট বলে পদ্মার ধারে এসে পদ্মার ধারে স্টিমার ধরে তারপরে গোয়ালন্দে পৌঁছলাম। গোয়ালন্দ থেকে রাত্রিবেলায় ঢাকা মেল ট্রেন ধরলাম এবং একটা রাত দুঃস্বপ্নের রাত আমি বলবো। সেই রাত কাটিয়ে পরদিন সকালে বোধহয় 9ই নভেম্বর সেটা 1947-এর সেখানে শিয়ালদায় এসে পৌঁছলাম। এই হলো গল্প। তার আগে নানা রকম ঘটনা ঘটছিল, অর্থাৎ ধরো ওই যে স্লোগান টোগান ছাড়াও অর্থাৎ দেখা গেল যে হিন্দু গোসাই বাড়ির মেয়ে সে তারা দুটি মেয়ে তারা পালিয়ে গেছে এবং মুসলমান যুবকের সঙ্গে, কারণ পালিয়ে গেছে না ফুসলিয়ে নিয়ে গেছে এই সমস্তের ফলে আতঙ্ক ছড়াচ্ছে। যে ফলে ওই ভোরবেলা আমার মনে আছে এ নদী সে নদী করে আমার প্রথম ট্রেন যাত্রাও সেটা। সেই রাত্রিবেলায় যে ট্রেনে অন্ধকারের মধ্যে বালির উপর ট্রেন লাইন পাতা, আমি আমার মায়ের হাত ধরে ছুটছি, হোঁচট খাচ্ছি, কিন্তু কুলিরা, বিহারি কুলিরা তারা আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে একটা ট্রেনে ভিড়ের কামরায় তারা উঠিয়ে দিল, জায়গা তারা রেখেছিল, কারণ তাদের টাকা দিলে তারা এই সমস্ত ব্যবস্থা করে। তো জায়গা রেখেছিল, আমাকে আমার ওই ছোটো পিসিমাকে ছোটো মাকে কোনো রকমে বসিয়ে দিত। আমার এক কাকা ছিলেন সঙ্গে, তারা নিয়ে একটা ট্রাঙ্কের উপর বসলেন। অন্ধকার ঘুটঘুট করছে, গরম, নভেম্বর হলো এবং কিছু দেখতে পাচ্ছি না। তারপর যখন আলো জ্বললো তখন দেখলাম যে সব ভাঙাচোরা মুখ, মেয়েদের চোখ ভিজে, চোখে কাঁদছে, সবাই কাঁদছে, দেশ ছেড়ে যাচ্ছে, এবং বাচ্চাদের ধমকাচ্ছে। বাচ্চারা কেউ কেঁদে উঠলেই বাবা বলছে গলা টিপে মেরে ফেলাবো, গলা টিপে মেরে ফেলবে, এরকম মানে ভয়ঙ্কর একটা টেনশন। তো অনেক রাত্রে আলো জ্বললো, একটা মিটমিটে আলো, এবং তারপরে ট্রেন ছাড়লো। আমার সেই রাত্রে ভালো ঘুম হয়নি, আবছা আবছা জ্যোৎস্নার মধ্যে গ্রামগুলো আসছে চলে যাচ্ছে। কিন্তু একটা স্টেশনে এসে আর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, দর্শনা বলে একটা স্টেশন, সেটা বোধহয় এপারে আসার আগে। সেখানে থামিয়ে তখনকার পাকিস্তানি পুলিশ সবাইকে সার্চ করছে যে কে কী গয়না নিয়ে যাচ্ছে। সোনার গয়না আর রূপোর গয়না হচ্ছে পাকিস্তানের সম্পত্তি, নিয়ে যাওয়া যাবে না। সে আবার মেয়েদের মধ্যে কান্নাকাটি পড়ে গেল। আমার কাকা বোধহয় পুলিশকে ঘুষ দিয়েছিলেন, মানে আমাদের কিছুতে হাত পড়ল না, আমরা চলে এলাম সে দর্শনা। তারপর দিন সকালবেলা দেখি একটা ছোট নদী পেরোচ্ছি, ভোর হয়েছে, ইন্ডিয়াতে এসে গেছি এবং রানাঘাট এসে পৌঁছল। রানাঘাটে আমার কাকা বললেন এখানকার পান্তুয়া খুব ভালো, এই পান্তুয়া খাওয়ালেন আমাদের। তারপরে খানিক পরে শিয়ালদা এসে পৌঁছলাম ঘন্টাখানেক পর, এবং এই প্রথম আমার কলকাতা শহর দেখা, প্রথম ট্রেন যাত্রা। এমনকি শিয়ালদা স্টেশনে নেমে সাহেব মেম দেখেও আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, জীবনে সাহেব মেম দেখিনি। এমন তাদের দেখে আমি তাদের পেছনে পেছনে ছুটছিলাম, কাকা অনেক কষ্টে ডেকে ডুকে আমাকে ফিরিয়ে আনো। তারপরে কলকাতা শহর, ঘোড়ার গাড়ি, তখন প্রচুর ঘোড়ার গাড়ি ছিল, সে একটা ঘোড়ার গাড়িতে করে মুসলমান এলে পার সার্কাসে আমরা আমাদের গ্রামের আমার কাকার জামাইয়ের বাড়িতে বড়বাজারে এসে পৌঁছলাম। এই আমার দেশ ছাড়ার বৃত্তান্ত।
এবং এরকম কথা হচ্ছে যে নেতাজি থাকলে এটা হতো না ইত্যাদি কথাবার্তা হচ্ছে। এবং এক সময় বাবা বা এরা কথাবার্তা বলছেন যে দেশ ছাড়তে হবে, দেশে থাকা যাবে না, যে পুরনো পূর্বপুরুষের দেশে। আবার মুসলমান বন্ধুরা বাবার, যাদের আমরা চাচা নানা এই সমস্ত বলতো, তাহলে কই যাইবেন আমাকে ছাইরা, যেমন আমরা আছি না। কিন্তু এমন ঘটনা ঘটলো যে ঢাকা থেকে মুসলিম লীগের কিছু ভলান্টিয়ার এসে হঠাৎ রাত্রিবেলায়, ভোর রাত্রে আল্লাহ আকবর বলে তারা স্লোগান দিতে লাগলো। ভয় হয়ে গেল গ্রামে চারদিকে। এবং আমরা একদিন হয়েছে, এমন হয়েছে, সারা রাত জঙ্গলে কাটিয়েছি, বাড়িতে নেই। মায়েরা সব গয়নার বাক্স টাক্স নিয়ে জঙ্গলে একটা হারিকেন নিয়ে, বাড়ির যারা পাহারাদার তারা সঙ্গে ছিল, জঙ্গলে কাটিয়েছে একটা রাত, আমার মনে আছে। এবং পরে বাবার মুসলমান বন্ধুরাও বললেন, আমাদের গ্রামে কিছু হয়নি, বন্ধু বললেন যে আমরা তো এই মুসলিম লীগের লোকগুলো এসে সব গন্ডগোল করছে, কাজে আপনি আমার নাম করে বললেন যে এই কমল আমার ডাক নাম, আর আমার ছোট পিসিমা যারা আমাকে পালন করতেন, আমাকে প্রশ্ন নিয়েছিল, যে এই দুজনকে আপনি ইন্ডিয়াতে পাঠিয়ে দেন, আপনারা থাকেন, বয়স্কদের কোনো নেই, এই দুজনকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেন। তো সেই রকমই ঠিক হলো। এবং সত্যি সত্যি আমি তো ভারতে এসে 15ই আগস্ট পালন করিনি, কারণ ওখানে ছিলাম আমরা তখন। এবং 14ই আগস্ট আমাদের স্কুলে কিছু মুসলিম লীগের লোক এসে তারা আমাদের চকোলেট দিল আর পটকা দিয়ে গেল, যে পটকা ফাটাবা। আচ্ছা, রাত্রে 14ই আগস্ট রাত্রে খাওয়া দাওয়ার পর এরকম পটকা ফাটালাম। আমাদের অভিভাবকেরা খুব রাগ করলেন, কেমন, কিন্তু আমরা ছেলে মানুষ তখন অত বুঝিনি, পটকা ফাটিয়ে আমরা পাকিস্তান দিবস পালন করলাম ওখানে। সাধারণ স্তরে যাদের আমরা ঘটি বলি, প্রতিবেশী হিসেবে তারা প্রথমে এই কোন উৎপাত এলো, উৎপাত মনে করাই স্বাভাবিক, কারণ আমরা আসাতে দাম বেড়ে গেল জিনিসপত্রের, চাকরি বাকরি পাওয়াটা সমস্যা হয়ে গেল, কারণ তাদের বাঙালরা এসব প্রতিযোগিতায় নেমে গেল। ভাষাটা অদ্ভুত, এবং তারা আমাদের প্রতিবেশীরা ঠাট্টা করতো যে বাঙাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু, লাফ দিয়ে গাছে চড়ে, ল্যাজ নাই কিন্তু, এই ছড়া তারা বানাতো। এবং আমরা একটা ছড়া বাঙালরাও তৈরি করেছিল, সেটা কিন্তু তত জুৎসই না। তারা বলেছিল, বাঙাল মনুষ্য নয়, দেবতার তুল্য, ঘটি কি বুঝিবে রে বাঙালের মূল্য, কেমন, এই সমস্ত ছড়া ছিল। কিন্তু আস্তে 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 যাকে বলে অ্যাকসেপ্টেন্স, গ্রহণ, যে কারণ আমরাও দেখা হলে লেখাপড়া মোটামুটি ভালোই হচ্ছে, হয়তো আশেপাশের প্রতিবেশী ছেলেদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে। আমার প্রতিবেশী একটি পাহাড় ঘটি বাড়ি, কিন্তু সেই বাড়িতে আমি ক্যারম খেলতে যাচ্ছি, বন্ধুত্ব হচ্ছে, তাদের সাইকেল নিয়ে আমি সাইকেল চড়া শিখছি। আস্তে আস্তে যে আমার মধ্যেও তারা কিছু মূল্য দেখছে, যে না, এর সঙ্গে বন্ধুত্ব করা চলে, আমরাও তাদের কাছে আমরা গৃহীত হচ্ছি। এই অভিজ্ঞতাটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাদের পাশে মিত্র বাড়ি ছিল খড়গপুরে, তাদের বাড়িতে ওই আমরা ক্যারম খেলা শিখেছি, সাইকেল চড়া শিখেছি, আড্ডা দিতে শিখেছি, কেমন এই ব্যাপারটা। তো স্কুলেও তেমনি, স্কুলে আমাদের বেশিরভাগই বাঙাল ছিল, স্কুলে রিফিউজি ছাত্রছাত্রী। কিন্তু কখনো কখনো মাস্টারমশাই, তারা ঘটি মাস্টারমশাই, তারা আমাদের অ্যাকসেপ্ট করেছেন, ভালোবেসেছেন, এই ভালোবাসাটা পেয়েছি। কাজে আস্তে আস্তে আবার আমি লিখেছি এটা নিয়ে, যে কখনো কখনো এমন হয়েছে, সিনেমাতে ধর ভানু বন্দ্যোপাধ্যায় তো হাস্যকর, হাসির ব্যাপার করতেন, কিন্তু এই যে ভানু বন্দ্যোপাধ্যায় একটা চরিত্র এলো, এবং এই চরিত্রটা জনপ্রিয় হয়ে উঠল ঘটিদের কাছেও, তাতেও বাঙালদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হলো। এটা যেমন আমেরিকা করে, পজিটিভ অ্যাকশন বলে, যে কালো
দের, আমেরিকায় সাদাদের ছবিতে কালোদের দেখানো হয় ঘন ঘন। একটা ছবি হয়েছিল যে একটি সাদা মেয়ে কালো ছেলের প্রেমে পড়েছে এবং তাকে ডিনারে ডেকেছে, এবং তাতে তার মা বাবা ভয়ঙ্কর তটস্থ হয়ে আছেন, বাপরে কালো ছেলে আসবে, গেস হু ইজ কামিং টু ডিনার বলে ছবিটার নাম। তো এইরকম যে যাদের মনে হয়েছিল অপর, দি আদার বলে ইংরেজিতে, অপর বলে মনে হয়েছিল, তারা যে ততটা অপর নয়। যেমন আমাদেরই মতো মানুষ, রক্ত মাংসের মানুষ, তাদেরও তাদের মজা আছে তাদের মধ্যে, শত্রুতার কিছু নেই, তাদের ভালোবাসাও চলে, ভালো প্রেম টেম বিয়ে টিয়ে দেখানো হয়েছে অনেক বাংলা ছবিতে, ওরা থাকে ওধারে বলে, তারপরে ওই যে ৭৪ বলে মাসিমা মালপোয়া খায়, যেমন উত্তম কুমার সুচিত্রা সেন, যেমন সুচিত্রা সেন বাঙাল, উত্তম কুমার ঘটি। তো এই আস্তে 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 দেখা গেছে যে যাকে বলে গ্রহণ, অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটা হয়ে গেছে। এখন তো সবই মিশে গেছে। এখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ঠিক আছে, হ্যাঁ, অনেক অনেক আমি দেখেছি ঘটি বাড়িতে ইস্ট বেঙ্গলের সাপোর্টার আছে, আবার বাঙাল বাড়িতে মোহনবাগানের সাপোর্টার আছে। আমার তো ইলিশ মাছ চিংড়ি মাছ দুটোই খেতে ভালো লাগে, কাছে আমার কাছে কিছু আলাদা নেই। ওদেশে যেমন ঘটেছে ওদেশে হয়তো এটা বেশি ঘটেছে, হিন্দুরা চলে এসছে, এখানেও মুসলমানরা চলে গেছে, এই ঘটনা আমরা দেখেছি। এখানে যে গল্পটা খুব সুন্দর সুরম্য ফুলের বাগানের গল্প তা কিন্তু নয়। আমি দেখেছি যে আমি খড়গপুরে বাঙালি পাড়ায় যেখানে গেলাম, সেই জায়গায় ওই ভাঙা মসজিদ, এই ভাঙা মসজিদ, এই হচ্ছে বাস্তব। কেমন তারপরে দুদেশে কিছু মুসলমান মানে সংখ্যালঘু থেকে গেছে, ওখানে তো কমতে কমতে ৩৫% ছিল, এখন বোধহয় ৯-১২ কম শতাংশ হয়ে গেছে, এখানেও অনেক কম, কিন্তু তবু আছে মুসলমান, তারা থাকবে এবং থাকা উচিত। আমি যেমন আমার প্রচুর মুসলমান ছাত্রছাত্রী পেয়েছি, আমার কাছে ডক্টরেট করেছে, সহকর্মী ২-১ জন পেয়েছি, তবে এটাই স্বাভাবিক, ভারতেও থাকবে সংখ্যালঘু হিসেবে, এবং সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুকে রক্ষা করা, তাকে নিরাপত্তা দেওয়া। এটা বাংলাদেশেও হওয়া উচিত, পাকিস্তানেও হওয়া উচিত, সর্বত্র যেখানে সংখ্যালঘু, সেই সংখ্যালঘুকে রক্ষা করার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠের। তাদের তাড়িয়ে দেব, তাদের তাড়িয়ে দিয়ে একটা একরঙা দেশ করব, এটা কখনো সভ্য মানুষের নীতি হতে পারে না। পৃথিবীর কোনো দেশ এখন একরঙা নেই। আমেরিকার মতো একটা সাদা দেশ, যেখানে সেখানে কালো শুধু নয়, কালোরা তো ছিলই, তারাই নিয়ে এসছিল, এখন বাদামি গেছে, হলুদ গেছে, প্রচুর চীনা, প্রচুর ফিলিপিনো, প্রচুর ইন্দোনেশিয়া এবং ভারতীয় বাংলাদেশি তো আছে। ফলে আমেরিকারও রং বদলাচ্ছে, এবং সেখানে নিউ ইয়র্কের পাঠশালায় বাংলা পাঠ্য করতে হচ্ছে, প্রাইমারি স্কুল, লন্ডনে তো আছে। পৃথিবীর কোনো দেশ একরঙা হয়ে বাঁচবে শুধু সাদা, কেমন এরকম হবার কোনো সম্ভাবনা নেই। এক ধর্মের মধ্যপ্রাচ্যের কিছু দেশ, কিন্তু মধ্যপ্রাচ্যেও তো যায়, ভারত থেকে প্রচুর বাঙালি গিয়েও তো চাকরি বাকরি করছে, দুবাইয়ে বাহরেনে প্রচুর বাঙালি গিয়ে তারা বাঙালির সংস্কৃতি করছে, আমি তো দেখি, খবর পাই। কাজে এই পৃথিবীটা আস্তে আস্তে যে ভুবন গ্রাম হয়ে যাচ্ছে, গ্লোবাল ভিলেজ, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে, সবাইকে গ্রহণ করা। আমি তো স্বাধীনতা বলতে বুঝি সব রকমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা শুধু নয়, ক্ষুধা থেকে স্বাধীনতা, রোগ ব্যাধি থেকে স্বাধীনতা, অপরাধ থেকে স্বাধীনতা, আমি অপরাধের দ্বারা আহত হব না। ফলে যে রাষ্ট্র ব্যবস্থা করবে, আমি সেই স্বাধীনতাকে জয়ধ্বনি দেব। এখন সমস্যা হয়, আমার জন্যে আমি একরকমের স্বাধীনতা পেয়েছি, কিন্তু ওই যে বললাম, আমি তো শুধু আমার কথা ভাববো না, আমি দেখব যে এই রাস্তার যে মানুষটা, সেও কি আমার মতো পেয়েছে স্বাধীনতা। আমি দেখি যে এইরকম সব রকম স্বাধীনতা সব মানুষ এখনো পায়নি। ৮০ বছর হয়ে গেল, কেমন 15ই আগস্ট হয়েছে, পায়নি এখন। তখন একটু ভাবতে ইচ্ছে করে, তখন রাষ্ট্রের কাছে দাবি জানাতে ইচ্ছে করে
এবং সেই জন্য আমার হয়ে হয়তো অনেকে, আমি এখন রাস্তায় নামতে পারি না, কিছুদিন আগে হয়তো রাস্তায় নেমেছি, তাতে কি লাভ হয় আমি জানি না, কিন্তু রাস্তায় নেমে যারা দাবি জানায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে। কথা বলবার স্বাধীনতা দাও, ভালোভাবে বাঁচবার স্বাধীনতা, আমার ধর্ম পালন করবার স্বাধীনতা দাও, যতক্ষণ না অন্য ধর্মের ক্ষতি করি আমি বা আঘাত করি। অন্য ধর্মের পালনকে আঘাত করে আমার ধর্ম আমি পালন করব, এটা কোনো স্বাধীনতা নয়। কাজে এইভাবে রাষ্ট্রের কাছেই আমি দাবি জানাই, আমার হয়ে অন্যরা দাবি জানায়, এইভাবেই চলে। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ধরুন আমাদের বয়সী বা আমাদের থেকে যারা ছোট, যারা ভিডিওটা দেখবে বা খানিক বড়, আমাদের মূলত আমাদের এই বয়স সীমার মধ্যে তাদের কি কি জিনিসগুলো মাথায় রাখা উচিত? এই যে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে একটা আবার সমাজ কোথাও যেন একটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সেখানে আমাদের কি কি নিজেদের থেকে প্রিকশনস নেওয়া উচিত? দেখ, আমি তো বড় নেতা নই, আমি মহাপুরুষও নই, আমি সাধারণ মানুষ হিসেবে আমার সন্তানের সন্তানদের, তোরা আমার নাতির বয়সী, তাদের কয়েকটা সহজ কথা মনে রাখতে বলি। এটা দর্শনের মতো শোনাবে, কিন্তু খুব কঠিন নয়। যে মানুষ হয়ে জন্মেছি, এটা একটা সাংঘাতিক ব্যাপার। কেন? 1 নম্বর, লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রে আর কোনো জীবন নেই, এই পৃথিবীতে একমাত্র জীবন আছে, এখানে আমরা জীবন পেয়েছি, সেটাই একটা সাংঘাতিক ব্যাপার। আর 2 নম্বর, মানুষের জীবন পেয়েছি, অন্য জীবন পেতে পারতাম, কীট পতঙ্গের জীবন, বেড়াল কুকুরের জীবন, সেটা পাই, মানুষের জীবন পেয়েছি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জীবন পেয়েছি, সেটাও আকস্মিক, কারণ সব মা বাবার সন্তান হয় না, সবসময় সন্তান হয় না। আমার মা বাবার কোনো একটা মিলনে আমি গর্ভে এলাম, আমি জন্ম পেলাম, তো এটাও অ্যাক্সিডেন্ট, আমি এই জীবনটা নাও পেতে পারতাম। আর 4 নম্বর, আমি তো ধর্মে বিশ্বাস করি না, একটা জীবন পেয়েছি, আমাকে মরতে হবে একদিন, কেমন? ফলে এই জীবনটাকে নিয়ে আমি কি করব, এটা যেন আমার ছেলে সন্তানেরা তারা যেন ভেবে নেয়। সব বাচ্চা বয়সে কেউ ভাবে না এটা, কিন্তু একটু বড়, তোদের মতো বড় হয়েছে যারা, তারা যেন ভাবে যে এই মূল্যবান জীবনটাকে এমনিতেই মাতৃগর্ভ থেকে পড়লাম তাতেই মূল্যবান, কিন্তু মানুষের সভ্যতা তার মূল্য বাড়াবার জন্য আরো অনেক ব্যবস্থা করে দিয়েছে। লেখাপড়া শিখে, একটা কাজ শিখে, শিল্প শিখে, গান শিখে, নাচ শিখে, ছবি শিখে, লিখতে শিখে, পড়াশোনা মূল্যবান করবার অনেক রাস্তা খুলে রেখেছে। মূল্যবান কি আমার জন্য, আমার টাকা রোজগার করবার জন্য না, মূল্যবান অন্যদের জন্য, অন্য মানুষকে কোনো না কোনোভাবে অন্য মানুষ যাতে ভাবে এই লোকটা আমার জন্য মূল্যবান, আমার পরিবারের লোক নয়, পরিবারের বাইরের লোকেরা, পৃথিবীর লোক যেন ভাবে এই লোকটা আমার জন্য মূল্যবান। আর 2 নম্বর কথা, এটাও যেন ভাবে এই লোকটাকে ভালোবাসা যায়, এই লোকটাকে ঘেন্না করার মতো নয়, ভালোবাসা যায়। আমি যেন অন্যের ঘৃণা না আমন্ত্রণ করি, ভালোবাসা আর শ্রদ্ধা, এইটার মর্যাদা, এইটা যেন আমি আমন্ত্রণ, এইভাবে জীবনটাকে যদি আমরা ভাবি আমি ভবিষ্যতে কি হব, যাই হই, এইটাই বলি আমি আমার নাতি নাতনিদের, এইটাই বলি।